আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা তো হতাশ হয়েছিলাম 5 আগস্টের পরে। 5 আগস্টের পরে বিএনপির এবং বিএনপি ছাত্রদল যুবদলের বিশেষ করে ঢাকাতে যা হয়েছে হয়েছে। ঢাকারগুলো অত একটা, ঢাকা যেহেতু অনেক ঘনবসতিপূর্ণ একটা শহর, এখানে মানুষের উপরে ডিরেক্ট এফেক্টটা ওই রেশিও অনুযায়ী বোঝা যায়নি, কিন্তু মফস্বল এলাকায় এই বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের চাঁদাবাজি, দখলবাজি, এটায় আমরা হতাশ হলাম যখন তারেক রহমান বুঝলো যে ভাই এটা তো সীমার বাইরে চলে যাচ্ছে। এবং সীমার বাইরে যাওয়ার পরে উনি যখন বহিষ্কার শুরু করলেন, মানে ওই বলে না যে কম্বলের ওল বাস থেকে কম্বল সারা বাস, বহিষ্কার করতে করতে তার 6-7 হাজার নেতাকর্মী, 7-8 হাজার নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করতে হলো। তখনই সংখ্যাটা দানা বেঁধেছিল। বিএনপির এই অংশটা, যারা এরকম খাদক অংশ, এরা ওত পেতে বসেছিল যে আচ্ছা ভালোই ভালো যাই হোক না, ক্ষমতাটায় আসুক না দলটা। এই ক্ষমতাটায় আসুকের পরে ওই যে এক বেটা মোটামুটি গিয়া তার নিজের বাড়িতে গাড়ি যাবে দেখে সরকারি গাড়ি কেটে ফেললো। তারেক রহমান যদিও সেখানে খুব শক্ত অবস্থান নিয়েছেন, তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে, আরো এরকম হয়েছে। আপনার কোর্টে মাস্তানি করতে গিয়ে আপনার বরিশালে সেই মাস্তানদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু এই ব্যবস্থা ওই যে 7-8 হাজার বহিষ্কার করেও বিএনপি কন্ট্রোল করতে পারছে না। এই অবস্থাটা এখন দেখা গেল যে ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আপনার ঠাকুরগাঁয়ের, এবং ঠাকুরগাঁ নামটার জন্য আরো বেশি শোনা যায়। দেখেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এলাকা, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জেলা, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগের দিন খামারবাড়িতে একটা প্রোগ্রামে বলেছে সবাই খালি ঠাকুরগাঁয় যেতে চায়। মানে আপনার মহাসচিবের জেলা, ওখানে গেলে পরে কেউ কিছু বলবে না, সুযোগ সুবিধা। এখন তার জেলার নেতারা তার নাক কান কতটা কেটেছেন। মহাসচিব দিশার একটা অবস্থা বলছে যে তার সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত খালি তদবির আর তদবির। আমার আফসোস কি জানেন, এই যে 16-17টা বছর বিএনপি মহাসচিবে এত এত প্রোগ্রাম, তার উপরে এত ঝড়ঝাপটা দেখেছি, তার উপরে ঝড়ঝাপটা আমাদের উপর দিয়ে গেছে। আমার একটা সাংঘাতিক স্মৃতি আছে, আমি অন্য একটা সময় বলবো। একটা ঘটনায় তো সেই পার্বত্যাঞ্চলে যাওয়ার পথে তার সাথে গিয়ে আমরা মরার দশা হয়েছিলাম। এই মানুষটাকে আমি, তিনি স্থানীয় সরকার মন্ত্রী হলেন, তার দল পাশ করলো, আমি তাকে কংগ্রেচুলেট করার মতো, আমি কারণ আমি জানি এই সিচুয়েশন গুলো এখন যে কি হবে, আমরা তাদের আশেপাশে আগামী 2-4 বছর ভিড়তে পারবো কিনা আমার সন্দেহ আছে। আমি চেষ্টাও করি না, নানান রকম ভাবেই তারকে চিনি, তার পরিবারকে চিনি। মানে এই যে একটা সিচুয়েশন, সব ভিড় করে ফেলে চাটুকার খাই খাই পার্টি। মানে এই খাই খাই পার্টি থেকে আপনি কোনটারে বেছে নেবেন? ঠাকুরগাঁয়ের এই অবস্থায় ইউনো কার্যালয় থেকে নিয়োগ পরীক্ষার কাগজ ছিনতাই, বিএনপি নেতা সহ 40 জনের বিরুদ্ধে মামলা। ইউনোকে যা ভিডিওতে দেখলাম, বেশ ব্যক্তিত্বের সাথে তিনি এটা ট্যাকেল করার চেষ্টা করছিলেন, কিন্তু তাকে বসায় রেখেই তার সামনে থেকে নিয়ে গেল। এবং আমরা আমাদের সামনে যে নিউজটা, সেই নিউজে এই ছবিটার ক্যাপশন, আজকের পত্রিকায় ছবিটার ক্যাপশনে উল্লেখ করেছে যে হরিপুর ইউনিয়ন কার্যালয়ে মব সৃষ্টি করে, হরিপুর ইউনো কার্যালয়ে মব সৃষ্টি করে একটি কলেজের কর্মচারী নিয়োগ পরীক্ষার কাগজপত্র ছিনিয়ে নেওয়া হয়। আপনারা অলরেডি অনেকেই ভিডিওটা দেখেছেন। ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনোর কার্যালয়ে মব সৃষ্টি করে একটি কলেজের কর্মচারী নিয়োগ পরীক্ষার কাগজপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সভাপতির বিরুদ্ধে। অভিযোগ আর কি বলবো, এটার অভিযোগ বলে আবার একটু হালকা করে দেওয়া হয়, তো প্রমাণিত। এবং সেটা উপজেলা বিএনপির সভাপতি মির্জা ফখরুল ইসলাম কি একজন উপজেলা বিএনপির সভাপতিকে ফেলে দিতে পারবেন? তাদের সমস্যাটা কি জানেন? ওই যে মিঠামইনে বললাম না, যে গাছ কেটে, যেই লোকটা মিঠামইনের, সেই আপনার সরকারি গাছ কেটে ফেলো তার বাড়িতে গাড়ি নেওয়ার জন্য, এই লোকগুলাই একসময় কিন্তু বিএনপির জন্য বহু মূল্য দিয়েছে। তাদের সহায় সম্পদ, ঘর বাড়ি, চাকরি সবকিছু গেছে, কিন্তু বিএনপি ছাড়ে নাই। কিন্তু সে লোকগুলো বিএনপি ক্ষমতায় আসার পরে দানব হয়ে উঠলো। এই ঠাকুরগাঁয়ের বিএনপির যে সভাপতি আপনার হরিপুর উপজেলার, এই লোকও নিশ্চয়ই বিএনপির থেকে লোক, কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে রূপ চেঞ্জ। নিয়োগের অনিয়মের অভিযোগ তুলে শুক্রবার বিকেল 4টার দিকে এই মব সৃষ্টি করা হয়। ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় শুক্রবার দিবাগত রাতে মেদিনী সাগর বিএম বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ও নিয়োগ পরীক্ষার সদস্য সচিব হারুনুর রশিদ বাদী হয়ে হরিপুর থানায় মামলা দায়ের করেন। মামলায় উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিনকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া আরো 9 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত 35 থেকে 40 জনকে আসামি করা হয়েছে। মামলায় সরকারি কাজে বাধা, চাঁদা দাবি, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ আনা হয়েছে। কি দুর্ভাগ্য জানেন,
বাংলাদেশে এই টাইপের যে প্রমাণিত পরীক্ষিত অপরাধ না, আজকে এই ঘটনা ঘটেছে, 2 দিন পর আরেকটা ঘটনা ঘটবে, আমরা সব ভুলে যাব, আমাদের এগুলো আর স্মৃতিতে থাকবে না। যেই দেশে খুনি, সাজাপ্রাপ্ত খুনি, দণ্ডিত খুনি, সে ফাঁসির দড়ি থেকে বাইচা এসা সংসদ সদস্য হয়ে যেতে পারে এবং স্বাধীনতা বিরোধী, দেশ বিরোধী এবং একটা এই দেশের অস্তিত্ব যে স্বীকার করতে চায় নাই সেই লোক সংসদ সদস্য হয়ে গেছে। কারণ এই টাইপের ঘটনায় যে এখনই বলছে এটা একটা অভিযোগ উঠেছে, মানে হইতেও পারে নাও হইতে পারে, এরকম আমরা গাছ হয়ে গেছি। আজকে আপনার বিএনপি ক্ষমতা আসার 1 মাসের মাথায় এরকম আপনার মানে ইউনোর সামনে গিয়া মানে এটা কি সিগন্যাল দেওয়া হলো? আমি জানি না এদেরকে দ্রুত অ্যারেস্ট করা হবে কিনা। সিগন্যালটা এদেরকে যদি অ্যারেস্ট করা না হয়, এদের যদি যথাযথ শাস্তি না হয়, যদি মনেই করা হয় যে এক সময় তো আমাদের জন্য করেছে, আচ্ছা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখি, তাহলে আগামীতে তারেক রহমান কি পারবেন, বিএনপি কি পারবে এই দেশে যেই যেই বদনাম নিয়ে আওয়ামী লীগে যেতে হয়েছে, যেই বদনাম নিয়ে এর আগে 4 দলীয় জোট সরকারের বিদায় নিতে হয়েছে, সেই বদনাম থেকে নিজেদেরকে মুক্ত রাখতে? আমি জানি না, আপনাদের কাছে এই প্রশ্নের উত্তর নিশ্চয়ই আছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বড় বড় নেতা, পুলিশ আর সেনাবাহিনীর বাঘা বাঘা অফিসারদের বিচার চলছে, সেই আইসিটির কাজের পোস্টমর্টেম শুরু হয়েছে। আসামিকে রাজসাক্ষী করতে টাকা নেওয়া, জামিন করে দিতে ঘুষ দাবি করা সহ এক গাদা অভিযোগ তদন্তে এই পোস্টমর্টেম শুরু করেছে নতুন সরকার আমলে গঠিত নতুন প্রসিকিউশন। আপাতত 3টি বিষয় নিয়ে নাড়াচাড়া শুরু হয়েছে। খোদ প্রসিকিউশনের সদস্যরা প্রশ্ন তুলেছেন, কিভাবে সাবেক আইজিপি মামুনকে রাজসাক্ষী করা হলো, এর জন্য নেওয়া হয়েছে ঘুষের লেনদেন। ওই মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া ফাঁসির দণ্ডাদেশের তদন্ত ও বিচারিক প্রক্রিয়া ঠিক আছে কিনা তার জন্য নথিপত্র খতিয়ে দেখা শুরু করেছে প্রসিকিউশন। সবশেষ 3টি মামলায় 15 সেনা অফিসারের বিচার আদৌ এই কোর্টে হতে পারে কিনা, বিগত অন্তর্বর্তী সরকার আর তাদের মিত্ররা রাজনৈতিক ক্ষোভ মেটানোর জন্য সেনা সদস্যের বিচার এই কোর্টে করতে চেয়েছে কিনা তা যাচাই করে দেখছে সরকার। সেনা কর্মকর্তাদের পক্ষ থেকে সরাসরি অভিযোগ করা হয়েছে, সেনাবাহিনীর বিরুদ্ধে ব্যক্তিগত ক্ষোভ থেকে অধ্যাপক ইউনূসের নির্দেশই সেনা কর্মকর্তাদের বিচার এই কোর্টে করা হচ্ছে। আইন মন্ত্রণালয় ও আইসিটির একাধিক সূত্র বলছে, এপ্রিলের 2য় সপ্তাহের মধ্যে এসব বিষয়ে সিদ্ধান্ত নিতে চায় সরকার। আবার এই আইসিটির বিরুদ্ধে উচ্চ আদালতের আপিলে যেতে পারে সংক্ষুব্ধ একটি পক্ষ। সেটি হলে সামনে আইসিটি এবং আদালতে জুলাই হত্যাকাণ্ডের বিচার নিয়ে বেশ কিছু লঙ্কা কাণ্ডই অপেক্ষা করছে। 2025 সালে 8ই অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 3টি মামলার চার্জশিট জমা পড়ে। 3টি মামলার মধ্যে 2টি গুম ও খুন বিষয়ক এবং অন্যটি জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের। এই 3টি মামলার চার্জশিটে 25 জন সেনা কর্মকর্তাদের নাম আসে। তার মধ্যে 15 জন ছিলেন কর্মরত। 9 অক্টোবর ওই 15 সেনা কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া হয়। ওই 15 সেনা কর্মকর্তার মধ্যে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর বা ডিজিএফআই এর 3 জন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবের 10 জন এবং বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির 2 জন রয়েছেন। এরপর এই সেনা কর্মকর্তাদের আদালতে হাজির করা নিয়ে আইসিটির তখনকার চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে আইনের বাইরে গিয়েও কথা বলতে দেখা গিয়েছিল। শেষ পর্যন্ত সাবজেল করে সেনা কর্মকর্তাদের সেনা সদরে রাখা হয়। তবে বিচার চলছে আইসিটিতে। 3 মামলারই এখন সাক্ষ্য চলছে। ইতিমধ্যে কিছু সাক্ষীর জবানবন্দি ও জেরা শেষ হয়েছে। মামলাগুলোর পরবর্তী শুনানি পর্যায়ক্রমে 29 মার্চ, 31 মার্চ ও 7 এপ্রিল হওয়ার কথা। বিএনপি সরকার গঠনের পর গত 23 ফেব্রুয়ারি চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে অব্যাহতি দেওয়া হয়। নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয় আমিনুল ইসলামকে। নতুন চিফ প্রসিকিউটর দায়িত্ব নিয়ে বলেছিলেন, ট্রাইব্যুনালে 2024 সালের 5 আগস্টের পর যত মামলা এসেছে সেগুলো যাচাই বাছাই করা হবে। এমনকি শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির দণ্ড দেওয়া একটি মামলা সহ এ পর্যন্ত যে 3টি মামলার রায় হয়েছে সেগুলো যাচাই বাছাই করার কথা তিনি বলেছিলেন। একই দিন অর্থাৎ 23 ফেব্রুয়ারি সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ সরকার পতনের পর যেসব মামলা হয়েছে সেগুলো পুনরায় যাচাই বাছাই করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রগুলো বলছে, দায়িত্ব নেওয়ার আগে থেকে বিএনপি শীর্ষ পর্যায়ে আইসিটির ব্যাপক অনিয়ম ও স্বেচ্ছাচারিতার কথা জানত। সেজন্য ক্ষমতায় আসার পরপরই সরকারের পক্ষ থেকে জানানো হয় এসব মামলাগুলো রিভিউ করা হবে। আইসিটির তদন্ত শাখা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। সূত্রগুলো বলছে, আইসিটিতে রায় হওয়া 3টি সহ 24টি মামলার নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই করার নির্দেশ দেওয়া হয়েছে। তার বাইরে পুলিশকে বলা হয়েছে, জুলাই হত্যাকাণ্ডকে ঘিরে সারা দেশে যে মামলা বাণিজ্য হয়েছে তার প্রতিবেদন তৈরি করতে।
সাব জেলে থাকা 15 সেনা কর্মকর্তার আইনজীবী প্যানেলের পক্ষ থেকে এরই মধ্যে সরকারকে 2 দফা 2টি রিপোর্ট দেওয়া হয়েছে। তার একটিতে চাকরিরত সেনা কর্মকর্তাদের গ্রেপ্তারের বিষয়ে আইনি ব্যাখ্যা দেওয়া হয়েছে। সেখানে আর্মি রেগুলেশনসের 346 নম্বর ধারার কথা উল্লেখ করা হয়েছে। সে ধারা মতে যেসব আর্মি অফিসার সেনাবাহিনীর বাইরে ডেপুটেশনে থাকেন তারা আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনী থেকে রিলিজ না হওয়া পর্যন্ত এবং অবসরে যাওয়ার আগ পর্যন্ত সামরিক বাহিনীর অধীনেই থাকেন। সেজন্য 15 সেনা কর্মকর্তার বিচার সেনা আইনে করার কথা। ওই নোটে আরো বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া কর্মকর্তাদের বিরুদ্ধে যেসব অপহরণের অভিযোগ আনা হয়েছে তখন তারা র্যাব কিংবা ডিজিএফআই তে ছিলেন না। যেমন ব্যারিস্টার আরমান ও ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমিকে 2016 সালে অপহরণ ও গুমের কথা উল্লেখ করা হয়েছে, অথচ যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা সংশ্লিষ্ট দপ্তরে যোগ দেন তারও পরে। সরকারের কাছে পাঠানো দ্বিতীয় নোটটিতে 1973 সালে আইসিটি অ্যাক্টের অধীনে সেনা কর্মকর্তাদের বিচার করা আইনসঙ্গত কিনা সে ব্যাখ্যা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, সেনা আইনে বিচার করার জন্য তড়িঘড়ি করে অন্তর্বর্তী সরকার আইসিটি অ্যাক্ট সংশোধন করেছিল। 1973 সালের যে মূল আইন সেখানে 3 বাহিনীর কথা উল্লেখ ছিল না, কিন্তু আইন উপদেষ্টা আসিফ নজরুলের মন্ত্রণালয় থেকে 2024 সালের 24 নভেম্বর যে কোনো শৃঙ্খলিত বাহিনী, সহকারী ফোর্স কিংবা গোয়েন্দা সংস্থাকে অন্তর্ভুক্ত করা হয়। আইন মন্ত্রণালয়ের একাধিক সূত্র বলছে, শুরুতে অন্তর্বর্তী সরকার এই পরিকল্পনা ছিল না, কিন্তু অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল হাসানের বিচার আইসিটিতে করতে চেয়েছিল তখনকার প্রসিকিউশন টিম এবং তাদের সহায়তাকারী একটি রাজনৈতিক দলের নেতারা। সে কারণে চাপে পড়ে এই বিধানটি অন্তর্ভুক্ত করেন আসিফ নজরুল। এমনকি রেট্রোস্পেক্টিভ বা ভূতাপেক্ষ ইফেক্ট দিয়ে এই বিধানটি 2009 সালের 6 জানুয়ারি থেকে কার্যকর করার মতো অসাংবিধানিক ধারাও যুক্ত করা হয়। এ নিয়ে বিতর্ক দেখা দিলে আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে মূল আইনটিও গায়েব করে ফেলা হয়। এমন অনেক কাহিনীর কথা ইতিমধ্যে আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা সরকারকে জানিয়েছেন। এর মধ্যে কিছু বিষয় সংবাদ সম্মেলন করে সামনে এনেছেন 15 সেনা কর্মকর্তার আইনজীবী এবিএম হামিদুল মিসবাহ। 12 মার্চ সংবাদ সম্মেলনে জনাব মিসবাহ 15 সেনা কর্মকর্তার বিচার প্রচলিত সামরিক আইনে করার দাবি জানান, কারণ ট্রাইব্যুনাল এ ধরনের অপরাধের বিচার করতে পারে না। আবার সেনা অফিসারদের বিরুদ্ধে গুম বা খুনের যে অভিযোগ আনা হয়েছে তা রোম স্ট্যাটিউটের সংজ্ঞা অনুযায়ী মানবতা বিরোধী অপরাধের আওতায় পড়ে না। 15 সেনা কর্মকর্তার আইনজীবী বলেছেন, সদ্য সাবেক অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টার বিশেষ নির্দেশনায় এই মামলাগুলো উদ্দেশ্যপ্রণীতভাবে করা হয়েছে। সূত্রগুলো বলছে, গত বছর অক্টোবরে যখন 15 সেনা কর্মকর্তার বিচার আইসিটিতে করার জন্য অন্তর্বর্তী সরকার ও একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে তোড়জোড় শুরু হয় তখন সেনা সদরের একটি অংশ বিএনপির সাথে যোগাযোগ করেছিল। তখনই বিএনপির একজন আইনজীবীর ফার্ম বিষয়টি খতিয়ে দেখে। ওই আইনজীবী পরে সংসদ সদস্য ও সরকারের প্রভাবশালী সদস্য হন। ওই ফার্ম থেকেও সরকারকে জানানো হয়েছে ব্যাপকভাবে সাংবিধানিক ধারা লঙ্ঘন করে তখন আসিফ নজরুলের মন্ত্রণালয় তড়িঘড়ি করে আইসিটি অ্যাক্টটি সংশোধন করেছিল। এমনকি যখন 15 সেনা কর্মকর্তাকে চাকরিচ্যুত করা যাচ্ছিল না তখন সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের পরামর্শে নতুন ধারা সংযুক্ত করেন। তবে শেষ পর্যন্ত আইনের সংশ্লিষ্ট ধারায় সুস্পষ্টভাবে চাকরিচ্যুতির কথা উল্লেখ না থাকায় 15 সেনা কর্মকর্তা এখনো চাকরিতে বহাল আছেন। আইনজীবী হামিদুল মিসবাহ বলেছেন, অন্তর্বর্তী সরকার আইসিটি অ্যাক্টকে ঘষা মাজা করে সংশোধন করে এমন একটা জায়গায় নিয়ে এসেছে যেটা সেনা আইনের সঙ্গে সাংঘর্ষিক। মামলা দায়ের নেপথ্য কারণ নিয়ে প্রশ্ন তুলে হামিদুল মিসবাহ দাবি করেন, এই মামলা 3টি নির্দেশনা এসেছিল তৎকালীন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছ থেকে। তিনি বলেন, যেহেতু তার কাছ থেকে নির্দেশনা এসেছে তাই এখানে এই মামলাগুলো করার ব্যাপারে একটি তদন্ত হওয়া জরুরি। তিনি কিসের পরিপ্রেক্ষিতে, কার নির্দেশে বা অনুরোধে এই মামলাগুলো এখানে হওয়ার জন্য অনুমতি দিয়েছিলেন তার তদন্ত হওয়া দরকার। দর্শক, বিগত অন্তর্বর্তী সরকার আমলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গঠন এবং এর বিচার প্রক্রিয়া নিয়ে দেশের ভেতরে ও বাইরে নানা ধরনের সমালোচনা ছিল। যেদিন আইসিটি চিফ প্রসিকিউটরের পদ থেকে তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হয় সেদিনই ট্রাইব্যুনালের মামলাকে ঘিরে রাজসাক্ষী বাণিজ্য, সেটলিং সিন্ডিকেটের মতো গুরুতর অভিযোগ সামনে আসে। এই অভিযোগ কোনো বিরোধী বা সংক্ষুব্ধ পক্ষ করেনি, করেছে খোদ প্রসিকিউশন টিমের সদস্যই। প্রসিকিউশন টিমের সদস্য অ্যাডভোকেট বিএম সুলতান মাহমুদ সরাসরি সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের বিরুদ্ধে বাণিজ্য ও রাজসাক্ষী নাটকের অভিযোগ তোলেন।
সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনকে রাজসাক্ষী বানানো নিয়ে ট্রাইব্যুনালের সেটলিং বাণিজ্য ও রাজসাক্ষী নাটক কেন সরতে হচ্ছে তাজুল ইসলামকে শিরোনামে 23শে ফেব্রুয়ারি নিজ ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেন প্রবাসে অবস্থানরত বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী মোস্তাফিজুর রহমান আহাদ। ওই পোস্টে প্রসিকিউশন টিমের একটি প্রভাবশালী অংশ গোপন সমঝোতা বা সেটলিং বাণিজ্যে লিপ্ত হয়েছে বলে অভিযোগ করা হয়। তার ওই পোস্টের বক্তব্যের সঙ্গে সমর্থন জানিয়ে এবং আরও কিছু তথ্য তুলে ধরে মন্তব্য করেন ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের অন্যতম সদস্য অ্যাডভোকেট BM সুলতান মাহমুদ। তিনি বাংলা ট্রিবিউনের কাছে তার অভিযোগ তুলে ধরে বলেন, শুধু আইজিপি মামুন নয়, আসলে লাশ পোড়ানোর মামলায় টাকার বিনিময়ে আফজালকেও রাজসাক্ষী করে দায়মুক্তি দেওয়া হয়েছে। ৩-৪ জনের একটি সিন্ডিকেট শুরু থেকেই এই চক্রে জড়িত। ধানমন্ডি তদন্ত সংস্থায় বসে সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির সিন্ডিকেট সাবেক আইজিপি মামুনকে রাজসাক্ষীর নাটক বানায়। সাবেক আইজিপি মামুনকে জিজ্ঞাসাবাদ করার জন্য ধানমন্ডি তদন্ত সংস্থায় আনলে সেখানে শিশির মনির উপস্থিত থাকত। চিফ প্রসিকিউটরের চেয়ারকে টাকা কামানোর হাতিয়ার হিসেবে তৈরি করে রেখেছে এই তাজুল সিন্ডিকেট। আসামিপক্ষের আইনজীবীর কাছে জামিন করিয়ে দেওয়ার জন্য প্রসিকিউটর শামীম রেজা তালুকদারের 1 কোটি টাকা ঘুষ চাওয়ার অডিও ফাঁস হয়। আইসিটি সূত্রে জানা গেছে, এরপর 10ই মার্চ নতুন চিফ প্রসিকিউটর রুদ্ধদ্বার বৈঠক করেন। সেই বৈঠকে আইজিপি মামুনকে রাজসাক্ষী করার বিষয়টি তদন্ত করে দেখার সিদ্ধান্ত হয়। কিভাবে পুলিশ প্রধানকে বাঁচানো হলো তা নিয়ে ওই বৈঠকে উদ্বেগও জানানো হয়েছে। বৈঠকে উপস্থিত ব্যক্তিদের মতে ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও সাইবার বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা এই পদক্ষেপের বিরুদ্ধে প্রশ্ন তোলেন এবং উল্লেখ করেন, জুলাইয়ের আন্দোলনের সময় পুলিশকে দেওয়া নির্দেশের সাথে মামুনের যোগসূত্র রয়েছে বলে ব্যাপক ডিজিটাল প্রমাণ রয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে চিফ প্রসিকিউটর অফিস থেকে 5 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আমিনুল ইসলামের নেতৃত্বে গঠিত এই কমিটিতে রয়েছেন প্রসিকিউটর আব্দুস সোবহান তরফদার, মার্জিনা রাহান, জহিরুল আমিন এবং ট্রাইব্যুনালের একজন গবেষণা কর্মকর্তা। আইসিটিতে যে 24টি মামলা আছে তার মধ্যে 3টি মামলার রায় হয়েছে। এর মধ্যে প্রথমটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দণ্ড দেওয়া হয়েছে। আইসিটি সূত্রগুলো বলছে, এই 3টি মামলার তদন্ত প্রক্রিয়া, চার্জশিট এবং বিচারিক প্রক্রিয়া নিয়ে নতুন প্রসিকিউশনের কাছে অনেকগুলো আইনি দুর্বলতা ফুটে উঠেছে। এসব মামলা ও রায়ের নথিপত্র যাচাই বাছাই করে দেখছে প্রসিকিউশন। যার সাক্ষীর উপর ভিত্তি করে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের ফাঁসির রায় দেওয়া হলো, তার সাক্ষ্য যদি প্রশ্নবিদ্ধ হয় তাহলে সে রায়ের ভবিষ্যৎ কি হবে এমন প্রশ্ন উঠে আসছে। প্রশ্ন হলো, যেসব অভিযোগ এর মধ্যে উঠে এসেছে সেগুলো যদি সত্যি হয়, আবার সেনা কর্মকর্তাদের পক্ষ থেকে যেসব দাবি সামনে আনা হয়েছে সেগুলো নিয়ে নতুন প্রশাসন কি করবে? আইন মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে, সেনা আইনের লঙ্ঘন যে করা হয়েছে সেটি আগে থেকেই পরিষ্কার হলেও যেহেতু বিচার শুরু হয়ে গেছে তাই বিষয়টি এখন জটিল। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল হাসানের বিচার আইসিটিতে করার জন্যই প্রতিরক্ষা বাহিনীগুলোর সংজ্ঞা আইনে অন্তর্ভুক্ত করা হয়েছিল। ফলে শুধু 15 সেনা কর্মকর্তাই নয়, জিয়াউল হাসান সহ বাহিনীর সব সদস্যদের বিচার সেনা আদালতে স্থানান্তর করতে হবে। তাছাড়া যেসব দাবি 15 সেনা কর্মকর্তার পক্ষে করা হয়েছে সেগুলো জিয়াউল হাসান সহ অন্যদের জন্য প্রযোজ্য, কারণ তাদের যখন গ্রেপ্তার করা হয় তখন তারা LPR ছিলেন। সে অনুযায়ী সেনা আইনেই তাদের বিচার করতে হবে। সেক্ষেত্রে 3টি পদক্ষেপের কথা বিবেচনা করেছে সংশ্লিষ্টরা। প্রথমত, আইসিটির যে 4টি সংশোধনী অধ্যাদেশ অন্তর্বর্তী সরকার আমলে জারি করা হয়েছে সেগুলো 11 এপ্রিলের মধ্যে জাতীয় সংসদে পাশ হতে হবে। যদি প্রথম সংশোধনীটি পাশ না হয় তাহলে 2024 সালের পর থেকে গঠিত আইসিটি গঠন অবৈধ হয়ে যাবে। দ্বিতীয়ত, আইজিপি মামুনকে ঘুষের মাধ্যমে রাজসাক্ষী বানানো, সেনাবাহিনীর বিরুদ্ধে ব্যক্তিগত ক্ষোভ থেকে মামলা দায়ের, এই অভিযোগগুলো আইসিটির তদন্তে যদি প্রমাণিত হয় তাহলে তদন্ত এবং বিচার কাজ নিয়ে উল্টো জড়িতদের বিরুদ্ধে মামলা করা যাবে। সেটি হলে আইন অনুযায়ী ক্ষতিগ্রস্তরাও মামলা করতে পারবে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে শেখ হাসিনার বিরুদ্ধে দেয়া দণ্ডসহ 3টি মামলার রায়ের ভবিষ্যৎ ঝুলে যাবে নতুন করে, এমন আশঙ্কাও করছেন কেউ কেউ। সবশেষ উচ্চ আদালতে রিটের মাধ্যমে একটি গ্রহণযোগ্য রায় নিয়ে আসার কথা ভাবা হচ্ছে। ইতিমধ্যে আইনজীবীদের একটি পক্ষ রোম, সংবিধিবদ্ধ ও রেট্রোস্পেক্টিভ ইফেক্ট এবং সংবিধানের মৌলিক বিধান লঙ্ঘনের অভিযোগ এনে আইসিটির বিরুদ্ধে উচ্চ আদালতে রিট দায়েরের প্রস্তুতি নিয়ে রেখেছে। আইসিটি যে অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে সে তদন্তের ফলাফলের জন্য তারা অপেক্ষা করছেন। সেটি হাতে পেলে এবং এর মধ্যে যদি সরকারের পক্ষ থেকে কোনো গ্রহণযোগ্য ভাষ্য পাওয়া না যায় তাহলে উচ্চ আদালতে রিটটি হতে পারে। সংসদের
জামাত এলোমেলো বেসামাল হয় নাই, আমাদের আমাদের বেসামাল করে দিয়েছে, আমাদের এলোমেলো করে দিয়েছে। জামাত হলো জামাল বিলা পাগলার মতো জাতে মাতাল তালে ঠিক, ডিমের হালি 3টাই বিক্রি করে, 5টাই বিক্রি করে না। ওইখানে তারা যে আবল তাবল করেছে, কিছু কিছু মানুষ আছে না পাগলামি করে ইচ্ছা করে বিচার সালিশ হইলে, জামাত ওইরকম পাগল। সে এলোমেলো না, পুরো দেশটাকে তারা এলোমেলো করেছে, সংসদকে এলোমেলো করে দিয়েছে। আপনি দেখেন নাই তারা জাতীয় সঙ্গীত বাজানোর সময় উঠে দাঁড়ায় নাই, কারণ কি? কারণ তারা এই দেশ মানে না, জাতীয় সঙ্গীত মানবে কোন দুঃখে? তাও আবার কোথাকার কোন রবি ঠাকুর, তারা আবার গোলাম আজমরা যেমন আমরা গোয়া বলি, ওইরকম তারা আবার রবীন্দ্রনাথ ঠাকুরের রঠা বলে, ঠিক আছে? তো তাদের তো এমনি হলো হিন্দু মানুষ, তার উপরে জাতীয় সঙ্গীত, এটা কিভাবে তারা মানবে? তারা তো মানবে না, এটাই স্বাভাবিক। বেসামাল তারা হয় না, আমাদেরকে বেসামাল, আমাদের দেশকে তাল মাটাল করে ফেলেছে তারা। এটা করে তারা ভালো করেছে, কারণ তাদের যে চরিত্র সেটা সামনে চলে এসেছে, প্রকাশ হয়ে গেছে, এবং এটা উচিত ছিল, এটা হওয়া উচিত। কিছু কিছু সময় দেখবেন যে ঝড় তুফান আসা ভালো, কারণ কি জানেন? ওই আগেকার এটা এখন তো আর বিল্ডিং, আগে তো টিনের ঘর বাড়ি, কাঠের ঘর বাড়ি থাকতো। মুরব্বীর বলতো মাঝে মাঝে ঝড় বাউর, বাউর মানে আমরা ঝড় বলি, তো বাউর হওয়া ভালা কেন? যেটা বাউর হওয়া ভালা কে বোঝা যায় ঘর বাড়ি আমার শক্ত আছে কিনা। এই জন্য মাঝে মাঝে বাউর তুফান মানে এরকম এইরকম 24-5 আগস্ট আসা দরকার, দেশ কোন দিকে যায়, দেশের খুঁটি মজবুত কিনা, বাউর ঠাউর আসা দরকার। দেখলাম যে খুঁটি বেশি দুর্বল হয়ে গিয়েছিল, একেবারেই দুর্বল হয়ে গেছে, সেই জন্য একটু ভেঙে চুরে গেছে। তো এখন নতুন করে ফাউন্ডেশন আমাদের করতে হবে। জামাত এটা এসে ভালো করেছে। আমাদের দুর্ভাগ্য, আমাদের জাতির দুর্ভাগ্য, আমাদের দেশের দুর্ভাগ্য যে আওয়ামী লীগ নিষিদ্ধ, যারা বাংলাদেশটাকে জন্ম দিয়েছে। তার চেয়ে বড় কথা যে বঙ্গবন্ধু মারা গিয়েছিলেন 75-এর 15ই আগস্টে, কিন্তু গোলাম আজম জীবিত ছিল, এটা আরেক দুর্ভাগ্য আমাদের। জামাতকে আমরা যে হারে সুযোগ দিয়েছি, মৌলবাদী শক্তিকে যেভাবে আমরা বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো পৃষ্ঠপোষকতা দিয়েছে, তাতে তারা আজকে ফুলে ফেপে উঠেছে, কেউ গোপনে কেউ প্রকাশ্যে। তার ফলাফল আমরা দেখলাম। আপনি যেটা লিখেছেন চমৎকার শিরোনাম, যে জামাত বেসামাল। আসলে বলতে হবে জামাত বেসামাল না, আমরাই বেসামাল। আমরা বেসামাল হয়ে গেছি বলেই আজকে জামাত ঢুকে পড়েছে সংসদে, স্বাধীনতা বিরোধী, মানবতা বিরোধী হয়েও। এখন এই যে আপনার শিরোনামের সাথে মিল করে বলি, আপনি যেটা চান আমজনতা, আমজনতা কোন দিকে যাচ্ছে? আমাদের আমজনতাকে কিন্তু প্রত্যেকবারই যারা নেতা এবং যারা ক্ষমতায় যান তারা বিভ্রান্ত করে। বিএনপি কিন্তু ভোট নেওয়ার আগে বলেছিল যে এই দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ের সমতলের, অবিশ্বাসী, বিশ্বাসী, সংশয়বাদী, এই শব্দগুলো উচ্চারণ করেছিলেন, সবাই মিলে একসাথে থাকবে। কিন্তু আমরা দেখলাম যে নাকের উমাল দিয়া বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় এই প্রথম বিএনপি কে নাকের উমাল দিয়ে ভোট দিয়েছে। এমনকি খোদ আওয়ামী লীগের লোকজন নাকের উমাল দিয়ে ভোট দিয়েছে। ফলাফল আমরা কি দেখলাম? যে বঙ্গবন্ধুর ভাষণ ফেসবুকে শেয়ার দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2.5 ঘন্টা পেটানো হয়। ভোট কিন্তু আওয়ামী লীগের, বিএনপি ক্ষমতায় এসেছে। আবার সংখ্যালঘুদের ভোট পেয়েও এই বিএনপি ক্ষমতায়, নইলে হয়তো আরো কিছু সিট জামাতের হাতে চলে যেত, হয়তো 2/3 নাও পেতে পারতো। যদি এই এই নির্বাচন, যে আমরা জানি আওয়ামী লীগের উপর অভিযোগ আছে যে আওয়ামী লীগ নাকি দিনের ভোট রাইতে করে, মাশাআল্লাহ গত নির্বাচন আমরা দেখেছি দিনের ভোট রাইতে হয় নাই, আগের দিন দিনেই শুরু হয়ে গেছে, বরকত আরো বেশি হয়ে গেছে। কারণ এটাই স্বাভাবিক আমাদের দেশে, প্রতিবারই আমাদের দেশের আইনের অবস্থা, আমাদের দেশের অর্থনীতির অবস্থা আমরা দেখেছি উল্টো দিকে যাত্রা করে, যে সরকারি আসুক উল্টো হয়ে যায়। যদিও গত 17 বছর শেখ হাসিনাকে যত ফ্যাসিস্ট বলি, আমাদের অর্থনৈতিক একটু উন্নতি অন্তত হয়েছিল। আমরা দেখেছি কিছু কিছু ক্ষেত্রে আমরা ভারতের চেয়ে গিয়েছিলাম। এমনকি খোদ পাকিস্তান সংসদে আমাদের ভাবির পোলাদের, যেটা পেয়ারা দেশ, দিলের দেশ, অন্তরের দেশ, সেই কলিজার দেশ, এক ভাবির পোলাকে দেখলাম যে ক্রিকেটে পাকিস্তানকে হারিয়ে নাকি বাংলাদেশের মানুষ বেইমানি করেছে। তো সে আমার ভাবির পোলাদের দেশ পেয়ারা পাকিস্তানের সংসদে আমরা শুনেছি, হামে সিঙ্গাপুর নেহি, হামে বাংলাদেশ বানা দো, হামে বাংলাদেশ বানা দো। এগুলো আমরা পাকিস্তানের সংসদে এগুলো আমরা দেখেছি। এমনকি কিছু কিছু ক্ষেত্রে ভারতের চেয়ে আমরা উন্নত করে ফেলেছিলাম। তো আমাদের তো ওই যে গ্রামে গঞ্জে একটা কথা আছে, মা বাপে দুষ্ট পোলাপানকে বলে সুখে খাইতে ভূতে কিলায়। আমাদের সম্ভবত সুখে খাইতে ভূতে কিলাইছিল। তার জন্য শেখ হাসিনার মেট্রো রেল আমাদের পছন্দ হয় নাই, পদ্মা ব্রিজ পছন্দ হয় নাই। আমরা এখন আসমানে ব্রিজ বানাবো, আসমানে মেট্রো রেল করবো, হয়তো সেই জন্য শেখ হাসিনাকে আর পছন্দ হয় নাই, তাড়িয়ে দিয়েছে। কিন্তু আমরা এখন কি দেখলাম? আমরা উল্টোটা দেখতেছি, যে একজন মহিলা 7 কিলোমিটার চলে এসে তিনি টিসিবির চাউল নিতে পারেন না। আমরা কি দেখলাম? সংখ্যালঘুর ভোট নিয়ে নাকের রুমাল দিয়ে তারা ভোট দিল, সেই সংখ্যালঘুদের ভোট নিয়ে বিএনপি ক্ষমতায় এসে
আমরা দেখলাম আইন শৃঙ্খলা বাহিনীতে মৌলবীদের রাখছে, পুরোহিতের রাখে নাই। মনে হয় যে বাংলাদেশটা মৌলবীদের হাতে তুলে দেওয়া হইলো। কারণ পুরোহিত তো হিন্দুদের তো নাগরিক মনে করে না বাংলাদেশের মুসলমানেরা, খুব সম্ভবত সব মুসলমান নয়, অধিকাংশ মুসলমান মনেই করে না। কিন্তু তারা নিজেরা কিন্তু বাংলাদেশে বাস করে পাকিস্তানের গান গায়, কিন্তু ভারত তো আর একটু কাছে। আপনি একটু থুতু দিলেই তো বাংলাদেশ সীমান্ত থেকে থুতু দিলেই তো ভারত হয়। ভারত প্রেম খুব খারাপ, কিন্তু আপনারা সবাই দিলে পাকিস্তানি, সেটা সমস্যা না। যাই হোক, আমাদের বাংলাদেশটা আমরা ভেবেছিলাম যে একটা তথাকথিত নির্বাচনও যদি হয়ে যায়, নিকৃষ্ট সরকার হইলেও নির্বাচিত সরকার ভালো, কিন্তু আমরা ফলাফল উল্টো দেখলাম। এই নিকৃষ্ট নির্বাচিত সরকার, যেটাকে আমি নাম দিয়েছি মুসলেকা সরকার, এই মুসলেকা সংসদে আমরা দেখলাম কিভাবে মুক্তিযুদ্ধ বিরোধীদের, যেটা আপনি লিখেছেন যে তারা বেসামাল হয়ে গেছে, আসলে তারা হয়তো, আপনার শিরোনামটাও ঠিক আছে, তারা ক্ষমতা পেয়ে, মানে মেঘ না চাইতে জল পেয়ে। কারণ যে লোক 10 পয়সা দামের চকলেট খাওয়া অবস্থা, আগে কিন্তু আমাদের সময় 10 পয়সা দামের চকলেট পাওয়া যেত, 10 পয়সা দামের চকলেট খাওয়ার যে যোগ্য, তারা যদি আপনি 1 টাকা দামের আইসক্রিম দেন, আমাদের সময় সর্বোচ্চ দাম ছিল আইসক্রিমের 1 টাকা, তো 1 টাকা দামের আইসক্রিম দেন, সে তো একটু পাগল হয়ে যাবে, বেসামাল হয়ে যাবে। কোথায় কামড় দেবে, কোথায় খাবে, কোথায় সিপা লাগাবে, নাকি কপালে ঘষে তারপর মুখে দিবে, না গালে ঘষে, নাকি পশ্চাৎ দেশে ঘষে আইসক্রিম মুখে ঢুকাবে। ওইরকমই আমাদের ভাবির পোলাদের যারা মুরব্বী জামাত পাগল হয়ে গেছিল, তাই তারা একটু বেসামাল ছিল। খুব শীঘ্রই জনগণ তাদের কিভাবে সামাল দেয় সেটা এখন দেখতে পারবেন, খুব শীঘ্রই, দ্রুতই দেখতে পারবেন। তাকে কেউ কেউ এমপি হারামজালা বলে, একজন দেখলাম, একজন কূটনীতিক লিখেছে হারামজালা। যাই হোক, সেটা অন্য বিষয়। মানে এই লোকটা শপথ নেওয়ার আগেই তার এলাকায় কিন্তু তালেবানি রাষ্ট্র কায়েম করে ফেলেছে, তার অঞ্চলে। যার কথা বললেন, বিএনপি কখনো কখনো মনে হয় বিএনপি একটি নপুংসক দল। কারণ এর আগে দেখলাম পাটোয়ারে নাকি, পাটোয়ারে আমার ভাবির পোলা মির্জা আব্বাসকে গালি দিতে 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 তারা এমন অসুস্থ বানালো বিদেশে চিকিৎসা করতে নিতে হচ্ছে। কারণ ওই পাটোয়ারির যোগ্যতা সম্পর্কে আমরাও জানি, মির্জা আব্বাসের সাথে তার কম্পেয়ার করলে হাতিয়ার মশা। কিন্তু এই মশাকে মারার পারমিশন, এই মশাকে ডলা দেওয়ার পারমিশন, মারা বলতে এখানে ডলা, মশাকে ডলা, তাকে মেরে ফেলার কথা বলি নাই, দর্শক আবার ভিন্ন দিকে যায় না, কারণ আমি মানবতাবাদী মানুষ, আমরা মারামারি সহিংসতা পছন্দ করি না, সমর্থন করি না। যেটা বলতেছিলাম, মশার ডলাটাকে মশাকে মারতে দেয় না, মানে মশাকে ডলা দিতে দেয় না, যে কামড় খাইতেই থাকো কিছু বললো না। সেই কারণে সম্ভবত সে অস্থির হয়ে গেছে। আমরা দেখলাম পাটোয়ারির পরে আরেকটা বড় পাটোয়ারি আসছে, এটা আবার দাড়ি টুপিয়াল পাগড়িয়ালা। ওই হানজালা তো ছোট ছোট দাড়ি ছিল, টুপিও পড়তো মাঝে মধ্যে। এই হানজালা হইলো দাড়িয়ালা, একেবারে অরিজিনাল টুপিয়ালা, খেলাফত মজলিসের নেতা এবং এমপি। তার নেতা, বড় নেতা কি ওই যে মৌলভী পাশ করে ফেল করেছে, তিনি পাশ করেছেন। তো সে কিন্তু আবার জোটবদ্ধ করে ক্ষমতা আসছে। এখন এই লোকটা বলে ফেলেছে যে তার সাথে যদি খোঁচাখুচি করে বিএনপিকে দেশে থাকতে দিবে না। আপনি দেখেন, এইখানে যদি আমি বলি যে বিএনপি দেশে থাকবে না, এই কথাটা যদি শুধু বলি, আমি বলবো না যে বিএনপিকে দেশে থাকতে দিব না, এটা না, শুধু বলবো বিএনপি যে কার্যক্রম চালাইতেছে, বিএনপি তো 5 বছর পর কুর্সি থাকবে না। এটুক বলার পরে দেখেন কি গালাগালি শুরু করে আপনার এখানে। জামাতি ভোটাররা তো আসবেই, সাথে সাথে বিএনপির ভোট বাহিনী দেখবেন গালাগালি শুরু করবে চাতা। কিন্তু এই মৌলভী সাহেব যে বিএনপির বললো দেশেই থাকতে দিবে না, উচ্ছেদ করে দিবে, একটা এমপি পদ পেয়ে, তাও আবার অনুরোধের আসরে এমপি, আমরা ওগুলো জানি। ওইখানে যদি নৌকা মার্কা থাকতো আর জামানতই থাকতো না। কিন্তু নৌকা মার্কা না, আওয়ামী লীগের লোক যদি কুত্তা মার্কা নিয়ে দাঁড়াইতো, তারপরেও তার জামানত থাকতো কিনা সন্দেহ, কিন্তু সে এখন এমপি। এই লোকটা বলতেছে সে বিএনপি কে দেশ থেকে বাইর করে দেবে। আপনি দেখেন, একটা বিএনপি লোক সেখানে কোনো কমেন্টস করে নাই, মানে গালি তো দেওয়া দূরের কথা, প্রতিবাদ করে নাই। আপনি গিয়ে খোঁজেন, আপনি পাবেন। ঠিক যেমন আওয়ামী লীগের অনেক লোক আছে বিএনপির খুব গালি দেয়, কিন্তু জামাতের গালি দেয় না। আপনি আওয়ামী লীগের 100 জনের পোস্ট গবেষণা করবেন, আমি করেছি, দায়িত্ব নিয়ে বললাম। 100 জন ছাত্রলীগের পোস্ট গবেষণা করবেন, 100 জন যুবলীগের পোস্ট গবেষণা করবেন, 100 জন শ্রমিক লীগ, মানে আওয়ামী লীগের যত অঙ্গ সংগঠন আছে, ছাত্রলীগ সহ, সবগুলো আপনি যাচাই বাছাই করেন, দেখবেন সেইখানে 95 জনই বিএনপি কে গালি দিতেছে, জামাতকে বড় জোর 5% গালি দিয়েছে, দেয় নেই। ওই যে দাড়ি টুপি আল্লাহ দাঁড়িয়ে আছে, আমাদের তো ভাইজান একটু সুবিধা আছে, একটু টুপি দিলেই জামাতের মতোই দেখা যাবে আমাদের ভুইয়া সাহেবকে। তো দাড়ি টুপি রেখে আপনি যা তা করেন, এমনকি আপনি যদি বলৎকার করেন সেটা কেউ কিছু বলবে না, সেটা মাদ্রাসায় প্রমাণ। মাদ্রাসাতে যদি এই যে মৌলবীরা বলৎকার করে শিশুদের, বলি একটু বলিও না, কেন বলবো না? ইসলামের ইজ্জত নষ্ট হয়ে যাবে, গায়ের ইজ্জত, প্রথমে বলে গায়ের ইজ্জত, তারপরে বলে ইসলামের ইজ্জত নষ্ট হবে। মৌলবী বলৎকার করলেও ইসলামের ইজ্জত নষ্ট হবে, তাই বলা যাবে না। তো ওই রকম দেখবেন
আওয়ামী লীগের মাত্র 5% জামাতের সমালোচনা করে, বিএনপির করবে এর সমালোচনা। আবার এই বিএনপিরও দেখবেন সারাদিন আওয়ামী লীগের গালি দিতেছে, 14 গোষ্ঠী উদ্ধার করতেছে আওয়ামী লীগের, জামাত নিয়ে সমালোচনা করবে না। এখন জালা যে বলছে, এটা যদি আওয়ামী লীগের লোক কেউ বলতো, দেশে থাকতে পারতো? এতক্ষণ ধরে নিয়ে তারে বঙ্গবন্ধুর ভাষণ বাজানোর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় 2.5 ঘন্টা পিটাইছে, পিটিয়ে তার পা মাজা এগুলো অবশ করে ফেলেছে, হাঁটু অবশ করে দিয়েছে।